আমার চ্যানেল কম্পিটিটিভ এক্সাম গুরু। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিহার ইলেকশন। বিহারে ভোট, পরের বছর পশ্চিমবঙ্গে ভোট। তো বিহারের ভোটের একটা প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গেও আসতে পারে। কি পরিপ্রেক্ষিতে বলছি? পরিপ্রেক্ষিত হচ্ছে এসআইআর। ছাত্ররা তোমরা সবাই জানো, এসআইআর আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষার ক্ষেত্রেও পয়েন্ট এবং সারা সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এখন বিহারে আমরা দেখেছি 24শে জুন এসআইআর হয়েছে, শুরু হয়েছিল, তারপরে এটা নিয়ে একটা ইস্যুও তৈরি হয়। তার আগে দেখেনি যে বিহার ইলেকশনের এবার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি কি 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 ইস্যু কাজ করছে এবং বিহারের রাজনৈতিক সমীকরণটা কি। ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে যে আমাদের যে কোনো বিষয় আলোচনার ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়। আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য আমরা কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো সেখান থেকে পাচ্ছি সেগুলোর দিকে নজর রাখা, এবং সাধারণ মানুষ যারা দেখছেন তারা কিন্তু নিরপেক্ষভাবে বিষয়টিকেও বুঝতে পারবেন। যেরকম বিহারের রাজনীতি যদি পর্যবেক্ষণ করি, তবে দেখা যাবে যে বিহারের যে দুটি গাঠবন্ধন রয়েছে, মানে জোট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এনডিএ জোট, একটা হচ্ছে মহাগঠবন্ধন জোট। তার আগে দেখে নেব যে বিহারে এখন চিফ মিনিস্টার কে। বিহারে এখন চিফ মিনিস্টার নীতিশ কুমার। তার দলের নাম কি? জনতা দল ইউনাইটেড। এখন বিহারের যে পরিস্থিতি, তাতে কিছু নতুন দল তৈরি হয়েছে, আবার পূর্ব যে দলগুলো ছিল তারাও বর্তমান সরকারের বিরুদ্ধে কিছু কিছু ইস্যুকে তুলে ধরেছে। এখন সেই ইস্যুগুলো সামনে রেখেই দুপক্ষই কিন্তু তাদের মতো করে আক্রমণ সারানোর চেষ্টা করছে একে অপরকে। তো ভোট কবে প্রথমে জেনে নিই। 6ই নভেম্বর মানে কালকে, আর 11ই নভেম্বর। বিহারের টোটাল সিটস কটা আছে? 243, 243টি। বিহারে জিততে গেলে, মানে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 122টা সিট পেতেই হবে। রেজাল্ট কবে ডিক্লেয়ার হবে? 14ই নভেম্বর। রেজাল্টের পর আমরা চেষ্টা করব যে আরেকটা ভিডিও বানিয়ে যে কে মুখ্যমন্ত্রী হলো, কোন কোন দল এলো, কি সমীকরণ তৈরি, নতুন সমীকরণ তৈরি হলো, সেটা নিয়ে আলোচনা করব। তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে বর্তমানে কি অবস্থায় রয়েছে। বর্তমানে মেজর যে অ্যালায়েন্স গুলো তৈরি হয়েছে, তার একটা হচ্ছে এনডিএ অ্যালায়েন্স, একটা হচ্ছে মহাগঠবন্ধন, যেটা ইন্ডিয়া জোটের একটা সংস্করণ বলা যেতে পারে, যেটা কেন্দ্রে চলছে। এনডিএ জোটে কারা কারা রয়েছে? মনে রাখতে হবে যে এনডিএ জোট আগে থেকেই কাজ করছিল, কিন্তু এই যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি হঠাৎ করে ঠিক করলেন যে এনডিএ জোট থেকে বেরিয়ে আসবেন। 2020 সালে লাস্ট বিহারে ভোট হয়েছিল। এরপর দেখা যায় যে 2022 সালে 9ই আগস্ট কি হয়? নীতিশ কুমার বেরিয়ে আসেন। বেরিয়ে এসে জনতা দল ইউনাইটেড মহাগঠবন্ধনের সঙ্গে একটা অ্যালায়েন্স তৈরি করে, মানে আরজেডির সঙ্গে, রাষ্ট্রীয় জনতা দল, যার প্রধান হচ্ছে লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব। আবার সেখান থেকে বেরিয়ে এসে আবার 2024 সালে আবার এনডিএ তে যোগ দেয় এবং আবার তিনি চিফ মিনিস্টার হন। হঠাৎ করে মানে আয়ারাম গয়ারামের রাজনীতি আমরা বিহারে তখন লক্ষ্য করলাম। এর মধ্যে দেখেছি লোকসভার ভোট হয়েছে, লোকসভাকে সমর্থন করেছেন, কারণ যথার্থ সিট ছিল না, সংখ্যাগরিষ্ঠ ছিল না বিজেপির, এবং তাকেও সমর্থন করেছেন। তো এসবের মধ্যে দিয়ে আবার নতুন সমীকরণ তৈরি হয়ে এবার বিহারের ভোট আসছে। নীতিশ কুমার বড় সহযোগী বিজেপির। তো এখন আমাদের দেখতে হবে, এই যে আয়ারাম গয়ারামের পর আবার চিফ মিনিস্টার হয়েছেন নীতিশ কুমার, নীতিশ কুমারকেই মুখ হিসেবে রেখে এবার ভোটে লড়ছেন এনডিএ। তবে পরে কে মুখ্যমন্ত্রী হবে, কি সমীকরণ হবে, কটাকে সিট জিতবে, সেটা কিন্তু পরেই দেখা যাবে। তো আপাতত নীতিশ কুমারই হচ্ছে মুখ। আর মহাগঠবন্ধন যারা, তাদের মুখকে তেজস্বী যাদব, তাকে তারা চিফ মিনিস্টার করবে বলেই সিদ্ধান্ত নিয়েছে। এবার আমরা দেখে নেওয়া যাক যে দুটি মেজর অ্যালায়েন্স রয়েছে, তার মধ্যে প্রথম যেটা এনডিএ,
ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যেটা, তাতে প্রধান হচ্ছে ভারতীয় জনতা পার্টি। মানে এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে এনডিএ এর মধ্যে কারা কারা রয়েছে, মহাগঠবন্ধনে কারা কারা রয়েছে। এনডিএ এর মধ্যে রয়েছে ভারতীয় জনতা পার্টি, তাদের মুখ্য লিডার হচ্ছে সম্রাট চৌধুরী। জনতা দল ইউনাইটেড, মুখ্য লিডার হচ্ছে নীতিশ কুমার। লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ানের, এখন তার মুখ্য লিডার চিরাগ পাসওয়ান। আচ্ছা, হিন্দুস্তানি আওয়াম মোর্চা, তার লিডার হচ্ছে জিতন রাম মাঝি। আর কে? রাষ্ট্রীয় লোক মোর্চা, উপেন্দ্র কুশওয়াহা। তো এনারা হচ্ছেন এনডিএ এর শরিক। আর দ্বিতীয় যে জোট রয়েছে সেটা হচ্ছে, তার নামই হচ্ছে মহাগঠবন্ধন। আচ্ছা, এখানে মূল যে দল সেটা হচ্ছে রাষ্ট্রীয় জনতা দল, লালু প্রসাদের দল। তার ছেলে এখন লিড করছেন, তিনি হচ্ছেন তেজস্বী যাদব। আর কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেখানে মুখ্য লিডার যিনি রাজেশ কুমার। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশন যেটা, সেখানে মাহবুব আলম। বিকাশশীল ইনসান পার্টি, সেখানে মুকেশ সাহানি। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, রাম নরেশ পান্ডে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, অজয় কুমার। ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি, আর রয়েছে জনশক্তি জনতা দল। তো এটা হচ্ছে মহাগঠবন্ধন, মানে আরেকটি অ্যালায়েন্স। আরো একটি অ্যালায়েন্স রয়েছে যেটা হচ্ছে গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এখানে ছোট ছোট কিছু দল রয়েছে। এরপরে আরেকটি পার্টি যেটা উঠে এসেছে, প্রশান্ত কিশোর, আমরা জানি তিনি ভোট কুশলী এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল এবং এখানে ভোট কিভাবে হবে সেই নিয়ে তিনি তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানিয়েছিলেন। তার পার্টি জন সুরাজ পার্টি। তাহলে এই হচ্ছে আমাদের বর্তমান সমীকরণ। এই রাজনৈতিক দলগুলি কিন্তু এখন এখানে ভোটে লড়বে। এবার আরো ছোট ছোট কিছু দল রয়েছে, সেগুলো উল্লেখ করছি না, কিন্তু মূল দলগুলি হচ্ছে এটা। এবং দুটো যে জোট, মানে মেজর অ্যালায়েন্স যেটা, সেটা হচ্ছে এনডিএ, আরেকটা জোট হচ্ছে মহাগঠবন্ধন। এবার এখানে ইস্যু কি হয়েছিল? মূল ইস্যু ছিল এসআইআর কে নিয়ে। এসআইআর কে নিয়ে বহু মানুষের নাম, এই নিবিড় সংশোধন যেটা, সেখানে বহু মানুষের নাম বাদ যাওয়ায় অনেক সমস্যা হয়েছিল। তার ফলে কি হলো, সুপ্রিম কোর্টের দিকে কেস চলে গিয়েছিল এবং আধার কার্ডকেই ইলেকশন কমিশনের মান্যতাই দিচ্ছিলেন না। কিন্তু এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকে মান্যতা দেওয়া শুরু হয়। কি হিসেবে? যে প্রুফ অফ রেসিডেন্স, মানে আপনার বাসস্থানের প্রুফ হিসাবে, আইডেন্টিটি হিসাবে কি হবে, প্রুফ অফ রেসিডেন্স হিসাবে মান্যতা দেয়। এবং এসআইআর পর প্রথম ভোট হচ্ছে যেহেতু বিহারে, তাই বিহারের ভোট কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা জানি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে, ফলে এসআইআর পরবর্তীকালে ভোটের দিশা কি হচ্ছে, যে এনডিএ বা মহাগঠবন্ধন কারা ফিরে আসবে, কতটা পরিবর্তন হয়েছে, জনভিত্তির পরিবর্তন কি হয়েছে, বা এসআইআর হওয়ার ফলে মানুষের মধ্যে কি রকম প্রভাব পড়েছে, তারা কি রায় দিচ্ছেন, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। তাই বলছি, বিহারের ভোট কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার্থীদের কাছেও গুরুত্বপূর্ণ। আমাদের দেখে নিতে হবে যে কোন কোন দল রয়েছে, কারা কারা পার্টিসিপেট করছে, তাদের মূল লক্ষ্য কি। এই সমস্ত তথ্যগুলো জানতে লাইক এবং শেয়ার কিন্তু আর সাবস্ক্রাইব অবশ্যই করো। এবং এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে কি কি ইস্যু নিয়ে কাজ করছে এই দুই দল বা দুই জোট। মূলত জবস, যে কাজের ক্ষেত্রে বলা হচ্ছে যে মহাগঠবন্ধন যেরকম বলছে যে প্রত্যেক ফ্যামিলিতে একটা করে জব ক্রিয়েশন তৈরি করার কথা। ইন্ডিয়া বলছে যে 1 কোটি জব দেবে। আবার মহিলাদের জন্য যেরকম এনডিএর লাখপতি দিদি রয়েছে, তারা ডিরেক্ট বেনিফিট না দিয়ে তাদের স্বয়ং সম্পূর্ণ করে তোলার চেষ্টা করবেন। আবার ইন্ডিয়া জোট বলছেন জীবিকা দিদির কথা। মূলত আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের উপরে অনেকটাই ভরসা করছে দুই দল। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতপাত বা পিছিয়ে পড়া মানুষ। দেখা গেছে যে 36% মূলত ব্যাকওয়ার্ড ক্লাসের লোক রয়েছে বিহারে। তাই প্রত্যেকটি দল এবং জোটই চেষ্টা করছে এই সমস্ত মানুষদের কাছে কিছু সুবিধা পাইয়ে দিতে, এবং তারা ভোটের জন্য বিভিন্ন সমীকরণের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ঘোষণা করেছে
যে তারা আগামী দিন এই সমস্ত মানুষের জন্য কেউ কেউ রিজার্ভেশন নিয়ে আসবে, কেউ কেউ বলছেন আর্থিক সুবিধা পাবে। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এক ঝলকে যদি আমরা বুঝতে চেষ্টা করি যে বিহারের রাজনীতির সমীকরণটা কি, বিহারের ভোট হচ্ছে, তাহলে সেখানে দেখব যে দুটি মেজর অ্যালায়েন্স রয়েছে। এটা মনে রাখো, একটা এনডিএ, একটা মহাগঠবন্ধন। এনডিএর মধ্যে বিজেপি এবং জনতা দল ইউনাইটেড, যেটা হচ্ছে নীতিশ কুমারের দল, খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকে চিফ মিনিস্টার রয়েছেন এবং তিনি মুখ হিসেবে লড়ছেন। তারপরে মনে রাখো মহাগঠবন্ধনে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল, মানে লালু প্রসাদ যাদবের দল, তার ছেলে তেজস্বী যাদব লড়ছেন। কংগ্রেস রয়েছে, গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এখানে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে টোটাল পলিটিক্যাল সিস্টেমটা কি, কি কি ইস্যুর উপরে হচ্ছে। এসআইআর হয়েছে এখানে, এবং এসআইআর হওয়ার পর ভোটের ফলাফল কি হবে। তাই ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষও এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন গুলো যদি একটু দেখে নেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। এবং ছাত্রছাত্রীরা অবশ্যই দেখো এবং পয়েন্টগুলোকে নোট করো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ভালো থেকো।